বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতির পদটা কি শুধুই অলংকার? মহামান্য রাষ্ট্রপতি 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দৃশ্যপটে আবির্ভূত এবং বঙ্গভবনের মানে নতুন মানুষ তিনি এখন থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজউদ্দিন তিনি আবার স্পিকারের পদে ফিরে এসেছেন অলরেডি, অটোমেটিক তো ব্যাপারগুলো ঘটে। তখন আসলে বড় প্রশ্ন যে রাষ্ট্রপতির পদটা শুধুই কি অলংকার? এই রাষ্ট্রপতির আদতে কিছুই কি করার নেই? এই রাষ্ট্রপতি কি ঠুটু জগন্নাথের মতো কিংবা তোতা পাখির মতো সরকার যা বলে সেগুলোই রিপিট করে, এটাই কি কাজ? নাকি রাষ্ট্রপতিরও অনেক কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে এবং ক্ষমতা রয়েছে? রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাওয়ার পরে কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতির পদটাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাতে প্রশ্ন আসছে রাষ্ট্রপতিকে তিনি কিভাবে দেখছেন। আর রাষ্ট্রপতিকে এত ছোট হিসেবেই যদি তিনি দেখেন, তাহলে নিজে রাষ্ট্রপতি নির্বাচনটা করলেন কেন, কিংবা কোন লোভে? চলুন একটু জেনে দেখি কর্নেল অলি আহমেদ, যিনি নিজেই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করে ফেলেছিলেন, তিনি রাষ্ট্রপতি নিয়ে এবার কি বলছেন নির্বাচনে ফেল করার পরে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতির জায়গাটা, পদটা, এটা কি শুধুমাত্র অলংকারিক পদ? এই পদের কি কিছুই করার নেই? আমরা জানি বাংলাদেশের রাষ্ট্রপতির মানে ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তিনি 2-3টা কাজ করতে পারেন। প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন, প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন, সংসদ ভেঙে দিতে পারেন, জরুরি অবস্থা জারি করতে পারেন। এই কাজগুলো ছাড়া রাষ্ট্রপতির আদতে আর কোনো কাজ নেই। আর যেগুলো কাজ সবই রুটিন ওয়ার্ক। সমস্ত কাজ যেগুলো তিনি করেন, তার কাজ হিসেবে আমরা যেগুলো দেখি সবই প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে করেন। এমনকি সংসদে যে আইন পাশ হয়, সেই আইনে রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনোটাই আইনে পরিণত হয় না কিংবা সংবিধানে অন্তর্ভুক্ত হয় না। সেই স্বাক্ষরটাও তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে করেন। সেই স্বাক্ষর না করলে অটোমেটিক স্বাক্ষর হয়ে গেছে এমনটাই হয়ে যায়। এটা সত্য, কিন্তু রাষ্ট্রপতির বেশ কিছু তো গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে এবং তার চাইতেও বড় কথা হচ্ছে রাষ্ট্রের প্রধান। এটা সর্বোচ্চ সম্মানিত জায়গা, যে জায়গাটাকে প্রধানমন্ত্রী পর্যন্ত সম্মান করতে বাধ্য। এবং রাষ্ট্রপতি এমন একটা জায়গা যে ইচ্ছা করলেই বাংলাদেশের কোনো আদালত তার কোনো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলতে পারবে না, মামলা করতে পারবে না, তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। একমাত্র রাষ্ট্রপতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংসদ সদস্যরা, বেশিরভাগ সংসদ সদস্যরা যদি মনে করেন রাষ্ট্রপতিকে রাখবেন না, তাহলে ইমপিচমেন্টের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তাছাড়া রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার বাংলাদেশের কোনো পর্যায়ের কারো কোনো ক্ষমতা নেই। এটিই কি সব থেকে বড় পাওয়ার না? অথচ অলি আহমেদ বলছেন যে রাষ্ট্রপতির কোনো কাজ করার সুযোগ নেই এবং তিনি তার সাথে আরও গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই শিরোনামটা দেখে নিন, যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই। অলি আহমেদ স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তিনি বলছেন যে বঙ্গভবনে 3টি মাজার ও একটি মসজিদ আছে। এসব মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ পড়া ছাড়া রাষ্ট্রপতি স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ নেই। তিনি আরেক কি বলছেন একটু চলুন একটু বিস্তারিত জানি, তারপরে অন্য আলোচনায় যায়। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল বলছেন, এখানে অন্য কিছু হওয়ার সুযোগ নেই। মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ পড়া ছাড়া রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ নেই। এই কথাগুলো তিনি বলছেন এবং এই কথাগুলো যখন বলছেন তখন আমরা দেখছি যে 70 অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের কথা বলছেন যে এই অনুচ্ছেদে দলের বাইরে কারো ভোট দেওয়ার কোনো ক্ষমতা নেই। এই ব্যাপারগুলো অনেক কথাই বলছেন।
মানে এবং তিনি বলছেন যে অলি আহমেদ বলছেন অনেক সংস্থার জরিপে 68 থেকে 70% মানুষ তার পক্ষে ভোট দিয়েছেন, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 28 থেকে 30% মানুষ ভোট দিয়েছেন। এর মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করেছেন। অর্থাৎ 70 অনুচ্ছেদের কবলে পড়ে রাষ্ট্রপতি হয়েছেন, মানে রাষ্ট্রপতিকে ভোট দিতে বাধ্য হয়েছেন এমপিরা। তাছাড়া জনমত জরিপে অলি আহমেদ অনেক বেশি, প্রায় 70% মানুষের ভোট পেয়েছেন গণমত জরিপে। মির্জা ফখরুল মাত্র 28% মতো ভোট পেয়েছেন, এরকম বক্তব্য দিয়েছেন। আবারও তিনি একটা বিতর্কিত মন্তব্য করলেন যে তিনি নিজেই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেছিলেন, যে তিনি কদিন আগে বললেন যে আমি যদি বিএনপিতে থাকতাম, মানে আমি যদি জামাত জোটে না যেতাম তাহলে রাষ্ট্রপতি আমি শতভাগ নিশ্চিত হতাম। আবার তিনি বলছেন রাষ্ট্রপতির কোনো কাজ করার মানে নেই, ওই মাজার জিয়ারত করা আর মসজিদে নামাজ পড়া ছাড়া আর কোনো কাজ নেই। এত ফেলনা যেই পদটাকে আপনি মনে করেন এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী নিশ্চিত জানেন যে আপনি রাষ্ট্রপতি হতে পারবেন না, এবং রাষ্ট্রপতি আদতেই খুবই সিম্পল, মানে এটা ফেলনা একটা পদ, তাহলে আপনি নির্বাচন করতে গেলেন কেন? এটা একটা বড় প্রশ্ন। আপনি ওই অনলাইনেই নির্বাচনটা করতেন, রাষ্ট্রপতির ক্যান্ডিডেট না হয়ে আপনি অনলাইনেই নির্বাচন করতেন এবং আপনি নিজেই নিজেকে ঘোষণা করতেন অনলাইন রাষ্ট্রপতি হিসেবে। আমরা বলতাম যে বাংলাদেশের রাষ্ট্রপতি দুইটা, এক মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এক অনলাইন রাষ্ট্রপতি কর্নেল অলি আহমেদ। তাহলেই তো হতো। তাহলে তো আমরা মানে একটা দেশে দুইজন রাষ্ট্রপতি পাচ্ছি, এটা কি কম ভাগ্যের ব্যাপার? আমার মনে হয় যে কর্নেল অলি আহমেদের বয়স হয়েছে, তার রাজনীতি থেকেও অবসর নেওয়ার সময় হয়েছে বোধহয়, নতুবা এই ধরনের কথাবার্তা আমাদের আরও অনেক বেশি শুনতে প্রস্তুত থাকতে হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, যে জায়গাটা ফেলনা, যে জায়গাটার কোনো মূল্যই নাই, সেই জায়গায় যাওয়ার জন্য উনি নির্বাচনটা করলেন কেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।